নিজের ২৭ বছরের বন্ধুকে নিজের ১৪ বছরের বোনের সাথে আপত্তিকর অবস্থায় দেখে রাহাত অবাক হল। তার থেকে বেশি কষ্ট পেল রাহাত শুধু একা নয়, পুরো গ্রামে এই ঘটনাটি দেখেছে। বিয়ে ছাড়া এমন ঘটনার মতো দৃশ্য দেখে সবাই ছি থিকার শুরু করেছে। রাহাত এমন কিছু কখনোই কল্পনা করতে পারেনি, কিন্তু আজ তা তার চোখের সামনে ঘটছে। হৃদয় ছিঁড়ে যাবার মতো ব্যথা, মন অস্থির আর চোখ ভরা হতাশা, সব মিলিয়ে মুহূর্তটি যেন রাহাতের জীবনের অন্ধকারতম স্মৃতির মধ্যে গেঁথে গেল। ২ ঘন্টা আগের ঘটনা। আজকে রাহাতের বিয়ের জন্য বাড়ি পুরোটাই সাজানো হয়েছে। রঙিন ঝাড়বাতি, ফুলে ভরা আয়না আর বিভিন্ন প্রান্তে সাজানো দীপমালার আলো সবকিছু যেন উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলেছে। রাহাত নিজেও একটু ব্যস্ত, কিন্তু মনটা যে অন্যত্র। হঠাৎ দূর থেকে একটি গাড়ি এসে থামল। দরজা খুলতে বেরিয়ে এলো আরিয়ান সৈয়দ। রাহাত অবাক হয়ে রইল। আরিয়ানের সাথে তার মাঝে তুমুল জটিলতা চলছে অনেক দিন ধরেই, কিন্তু আজ হঠাৎ এমনভাবে উপস্থিত হওয়ায় সে তা মেনে নিতে পারছিল না। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে একটা মিশ্র আনন্দ আর রহস্যময় চাহনি। সে রাহাতের দিকে পা বাড়িয়ে এসে আলিঙ্গন করল। কিরে, আমি এসেছি, তুই আমাকে দেখে খুশি হসনি? রাহাত একটু লজ্জিত হয়ে হেসে বলল, না, খুশি হব না কেন, আয় ভেতরে আয়। আরিয়ান বাঁকা হাসি দিয়ে বলল, চল। রাহাত হেসে আরিয়ানকে নিয়ে একটি রুমে প্রবেশ করল। ঘরের বাতাসে স্নিগ্ধতা, শান্তির মিশ্রণ। রাহাত মৃদুভাবে বলল, আচ্ছা, আমি তোর জন্য শরবত পাঠাচ্ছি। আরিয়ান আনন্দের সঙ্গে মাথা নাড়ল। আচ্ছা। তার চোখে উচ্ছ্বাস আর মুখে খুশির এক নীরব ঝাঁপ। ৫ মিনিটের মধ্যে একজন তরুণী হাতে একটি ট্রে নিয়ে রুমে প্রবেশ করল। শরবতের গ্লাসগুলো ঝকঝকে এবং সুগন্ধে ভরা। আরিয়ান কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে বলল, তুমি কে? মেয়েটি বিনীতভাবে উত্তর দিল, আমি লিয়া, রাহাত ভাইয়ের বোন। আরিয়ান হঠাৎ বাঁকা হেসে উঠল। মনে মনে বলল, এই জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। তার মুখে আনন্দ, মনে উত্তেজনা। তারপর হঠাৎ আরিয়ান খাট থেকে উঠে দরজা বন্ধ করে দিল। ঘরের কোণে পড়া অন্ধকার হঠাৎ যেন তার চারপাশে জাল বুনে ধরল। দরজা কেন বন্ধ করলেন? লিয়ার কণ্ঠে এক অজানা ভয় লুকিয়েছিল। হাত স্বভাবসিদ্ধভাবে কাঁপছিল। আরিয়ান ধীরে ধীরে হাসল, কিন্তু সেই হাসি ছিল মধুর, ছিল না চিৎকার করতে থাকা কোনো প্রাণের ওপর ফাঁদ ফেলার মতো ঠান্ডা। কারণ আমি চাই তোমাকে, সে বলল। তার চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা, যেন সে লিয়ার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস, প্রতিটি ফিসফিসে দখল রাখে। লিয়া পিছিয়ে যেতে যেতে বলল, আমার কাছে আসবেন না। লিয়া পিছিয়ে যেতে যেতে শরীর দেয়ালের সাথে ঠেকে গেল। ঠান্ডা দেয়ালের স্পর্শে যেন তার ভয় আরও গভীর হল। আরিয়ান আরও এগোলো, তার 2 হাত বেয়ে লিয়াকে দেয়ালের সাথে চেপে ধরল। লিয়ার বুকের ওপর চাপ লেগে গেল, নিঃশ্বাস আটকে গেল, হৃদয় ছলছল করতে লাগল। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি আমার সাথে এরকম কেন করছেন? লিয়ার চোখে জল আর কণ্ঠে কাঁপুনি, ভয়ে, অনুতাপ আর অসহায়তা একসাথে মিলেমিশে উঠল। আরিয়ান চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, তুমি কিছুই করনি, কিন্তু তোমার ভাই করেছে, তার শাস্তি তুমি পাবে। তারপর আরিয়ান লিয়াকে আর কিছু বলতে না দিয়েই লিয়ার অধর নিজের দখল করে নেয় আর গভীরভাবে চুম্বন করতে থাকে। লিয়া ছটফট করতে থাকে। এতে আরিয়ান বিরক্ত হয়ে ঠোঁটে কামড় দেয়। লিয়া শান্ত হয়ে যায়। আরিয়ান লিয়ার ঠোঁট ছেড়ে লিয়াকে কোলে নিয়ে বিছানায় এক প্রকার ছড়ে দেয়। লিয়া উঠে পেছনে যেতে যেতে বলে, আমাকে কলঙ্কিত করবেন না, আমি বাঁচব না। আরিয়ান কোনো কথা বলে না। লিয়ার 2 পা ধরে টান দিয়ে লিয়াকে শুইয়ে দেয়। তারপর লিয়ার ওপর শুয়ে পড়ে। আবার লিয়ার অধর দখল করে। লিয়ার হাজার ছটফট করা চিৎকার বাহিরে কেউ শোনে না, কারণ বিয়ের জন্য বাহিরে সাউন্ড বক্স জোরে জোরে বাজে। আর আরিয়ান নিজের মতো পৈশাচিক অত্যাচার চালাতে থাকে, যেন কতদিনের রাগ মিটাচ্ছে। এখানে বর্তমানে আরিয়ান রুমে, সবাইকে দেখে কিছুটা বিরক্তির ছাপ। তারপর লিয়ার ওপর থেকে উঠে ধীরে ধীরে নিজের শার্ট পরতে লাগল। রাহাতের রাগ তখন তুঙ্গে। সে আরিয়ানের দিকে এগিয়ে যেয়ে ওর গলার ধরে কড়া কণ্ঠে বলল, তুই কি করেছিস আরিয়ান? আমার বোনের সঙ্গে এমন সর্বনাশ কিভাবে করলি? আরিয়ান একটু চুপচাপ দাঁড়িয়ে রইল। রাহাত পুনরায় বলল, আমি ভেবেছিলাম তুই সব ভুলে নতুন করে বন্ধুত্ব শুরু করতে চাস, তাই তো বাড়িতে ঢুকতে দিয়েছি। আর তুই, ছি, এটা কি করলি? আরিয়ান কিছুটা হেসে ঠোঁটের কোণে সামান্য বিদ্রুপ ঝলকাতে লাগল। ধীরে ধীরে আরিয়ান রাহাতের দিকে তাকিয়ে বলল, আমার বোন তো তোর জন্য মরছিল, এখন তোর বোন আমার জন্য মরবে। সব কিছুই তো পরিষ্কার। রাহাত কিছু বলতে গেলে তার মুখ বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল ওর মা, ফাতিমা রহমানের কান্নার চিত্র। কানে বাজে তার ভেঙে পড়া কণ্ঠের শব্দ। লিয়া এখনও অজ্ঞান।
পুরো শরীর ক্ষতবিক্ষত, রক্ত যেন বাঁধ ভেঙে ঝরছে তার কিছু অংশ থেকে। ফাতিমা রহমান থমথমে কণ্ঠে বলছে, আমার মেয়েরই এ কি হাল হলো? রাহাতের বুক কেঁপে উঠল। সে কোনোভাবেই এ দৃশ্য নিতে পারছিল না। চোখে জলের ধারা আর রাগ সব একসাথে জ্বর হয়ে তার দেহে সঞ্চালিত হলো। ঠিক সেই সময় এক মহিলা রাহাতের রাগ আরও বাড়িয়ে কথা বলে উঠল, এই মেয়েরও কি দোষ ছিল? নয়তো কোনো ছেলে শুধু শুধু এভাবে আসবে না তার কাছে। রাহাত আর চোখে জল ধরে রাখতে পারল না। সে চিৎকার করে বলল, আমার বোনকে নিয়ে একদম আজে বাজে কথা বলবেন না। রুমে একটা চাপা নীরবতা নেমে এলো, কিন্তু আরিয়ান, সে শুধু বসে হাসছে, যেন সমস্ত কষ্ট, এই রক্ত, কান্না সব কিছুই তার জন্য এক মজার খেলা। তার চোখে এক অদ্ভুত আনন্দ, এক ধরনের ক্ষেপানো মজা। রাহাতের রাগ আর যন্ত্রণা, আরিয়ানের ঠাট্টা সব মিলিয়ে রুমটা যেন এক অদ্ভুত উত্তেজনার জায়গায় পরিণত হলো। আর লিয়ার অসহায় অবস্থা সব কিছুকে আরও হৃদয় বিদারক করে তুলেছিল। দুপুরের গরমটা তখন চড়ায়, রোদের তাপে আকাশ ঝাঝা করছে, মাঠের উপরে গরুগুলো ছায়া খুঁজে দাঁড়িয়ে, আর গ্রামের মাঝে উঠোনে ভিড় জমে গেছে মানুষে মানুষে। হঠাৎই এক মধ্যবয়সী মহিলা গলা উঁচু করে বলে উঠল, কতজনের মুখ চুপ করা বেশি। রাহাত, তোর বোনের যেই হাল, এ গ্রামে আর থাকতে দেব না ওকে। হয় এই ছেলের সাথে এতে বিয়ে দিয়ে দে, না হলে গ্রাম ছাড়া কর। এই মেয়েকে আমাদের চোখের সামনে রাখলে আর শান্তি থাকবে না। কথাগুলো যেন বাজের মতো নেমে এলো দুপুরের গরম বাতাসে। চারপাশে ফিসফিস শুরু হয়ে গেল, কারো চোখে ঘৃণা, কারো চোখে সহানুভূতি। রাহাত প্রথমেই কিছু বলল না, কেবল নিঃশব্দে মহিলার দিকে তাকিয়ে রইল, চোখে আগুন। তারপর ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আরিয়ানের দিকে। আরিয়ান তখন দূরে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে হালকা হাসি, যেন এসব কাণ্ড দেখে এসে মজা পাচ্ছে। রাহাতের বুকের ভেতর রাগে আগুন দাউ দাউ করে জ্বলছে। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে কান্নার শব্দ উঠল। ফাতিমা রহমান লিয়ার পাশে বসে এখনও কাঁদছে। তারপর আচমকা শরীর ঢলে পড়ল ফ্লোরে। মা! সে চিৎকার করে দৌড়ে গেল। তাড়াতাড়ি মাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে কাঁপা গলায় বলল, মা, চোখ খোলো মা, কিছু বলো। কোনো সাড়া নেই। বাইরে তখনও গরম রোদ, পাখিরা নিশ্চুপ। রাহাত ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে রক্ত উঠে গেছে, তবুও রাগ সামলে বলল, আরিয়ান, আমার বোনকে তুই এমন করলি কেন? রাহাতের গলা কাঁপছে, রাগে আর শোকে। তুই কি সত্যি জানিস আমার জন্য তোর বোন মরেছে কিনা? আরিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হ্যাঁ জানি, তোর জন্যই মরেছে আমার বোন। এক নিমিষে রাহাতের রাগ সীমা ছাড়িয়ে গেল। রাহাত এক ঝটকায় আরিয়ানের গলা চেপে ধরে বলল, আমার বোনকে তোর বিয়ে করতেই হবে, কারণ তোর জন্যই আজকে ওর এই অবস্থা। আরিয়ান চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, আজব, আমি কেন বিয়ে করব? আমার দোষটা কি? রাহাতের চোখ লাল হয়ে উঠল। তোর জন্যই আমার বোনের এই হাল। তুই যদি মানুষ হতি, আজ লিয়ান মরার মতো পড়ে থাকতো না, আর তুই বলছিস তোর কি দোষ? আরিয়ান আর কিছু বলল না। দুপুরের সূর্য তখন একদম মাথার ওপর, আর বাতাসে ঘুরে বেড়াচ্ছে অজানা ঝড়ের গন্ধ। 1 ঘন্টা পর লিয়া নিঃশব্দে খাটের কিনারে বসে আছে। গরবে ঘাম ঝরছে, অথচ তার গায়ে মোটা একটা চাদর জড়ানো। শরীরটা কাঁপছে অদ্ভুতভাবে, ব্যথায় কিংবা লজ্জায়। চোখ দুটো লালচে, মুখ ফ্যাকা। সে ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে, যেন এক মুহূর্তেই সব আলো নিভে গেছে তার জীবনের। খাটের ঠিক সামনে সোফায় সে বসে আছে আরিয়ান। ঠোঁটের কোণে স্পৃহ এক রেখা, চোখে কোনো অনুশোচনা নেই, যেন কিছুই ঘটেনি। মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছে, তারপর নিঃশব্দে পায়ের আঙুল নেড়ে সময় গুনছে। ঘরের বাতাসটা ভারী, একটা নিস্তব্ধতা যা চিৎকারের থেকে ভয়ঙ্কর। বাইরে উঠোনের লোকজন গুঞ্জন করছে, কেউ ফিসফিস করছে, কেউ আবার চোখে রাগ আর ঘৃণা মিশিয়ে ভেতরে তাকাচ্ছে। কিছুক্ষণ পর দরজা ঠেলে ঢুকলেন কাজী সাহেব, সাথে গ্রামের মেম্বার ফজল হক। দুজনের মুখে গম্ভীর ভাব, যেন একটা রায় ঘোষণার সময় এসে গেছে। ফজলুল হক গলা খাকারিতে বলল, এই ছেলে, তুমি কি ভাবছ একটা মেয়ের জীবন এভাবে শেষ করে পালিয়ে যেতে পারবে? এটা গ্রাম, শহর না, এখানে মান সম্মানই সব কিছু। তোমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে, আর এক্ষুনি। আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে রইল ফজলুল হকের দিকে, তারপর ঠোঁটে এক ব্যঙ্গ ভরা হাসি টেনে শান্ত গলায় বলল, আমি পালাচ্ছি না আঙ্কেল, বরং তাড়াতাড়ি পড়িয়ে ফেলুন বিয়েটা। আমি আর দেরি করতে চাই না, আমার আরও অনেক কাজ আছে শহরে। একটু থেমে পাশের দিকে তাকালো। রাহাত দাঁড়িয়ে আছে,
মুখে তীব্র ক্রোধ জমে আছে মুঠোবদ্ধ। আরিয়ান তার দিকে তাকিয়ে চোখ নামালো না, বরং হালকা করে বাঁকা হাসি দিল, যেন ইচ্ছে করে আগুনে ঘি ঢালছে। লিয়া তখনও চুপচাপ, হাত দুটো চাদরের নিকে শক্ত করে জড়িয়ে রেখেছে। চোখের কোণে এক ফোঁটা জল ঝুলে আছে, কিন্তু গড়িয়েও পড়ছে না। হয়তো সে জানে এ কান্নার কোনো অর্থ বহন করে না। বাইরে বাতাস থমকে গেছে, আকাশে ভারী মেঘ, আর ঘরের ভেতর এক অব্যক্ত আতঙ্কের গন্ধ ছড়িয়ে আছে। একটা জীবন শেষ হচ্ছে নীরবে, একটা জোর করে শুরু হচ্ছে। রাহাত নিঃশব্দে তাকালো লিয়ার দিকে। তার ছোট বোন, তার জীবনের সবচেয়ে আদরের মানুষটি, যাকে রক্ষা করার প্রতিশ্রুতি সে ছোটবেলায় দিয়েছিল, আজ তাকে সে তুলে দিয়েছে এমন এক মানুষের হাতে যার মুখে বন্ধুত্বের হাসি থাকলেও অন্তরে বিষাক্ত দংশন। কখনো ভাবিনি এমন দিনও দেখতে হবে। লিয়া মুখ নিচু করে বসে আছে, চোখে জল জমে আছে, কিন্তু কান্নার শব্দ নেই, যেন চোখের পানি শুকিয়ে গেছে সমস্ত অপমানে। তার চাদরটা এখনো কাঁধে। ঘরের গরম বাতাসেও সে কাঁকছে, ভয়ে, লজ্জায় আর এক অজানা আতঙ্কে। ফজলুল হক গলা ভারী করে বললেন, তাহলে কাজী সাহেব শুরু করেন, আর দেরি করা ঠিক হবে না। কাজী সাহেব নিঃশব্দে মাথা নেড়ে খাতা খুলল। এসব দেখে লিয়ার বুকের ভেতর কাঁপন বেড়ে চলেছে। ঘরের চারপাশে নিস্তব্ধতা। বাইরে দাঁড়ানো গ্রামের মানুষের ফিসফাস থেমে গেছে। শুধু একটা পাখি ডানা ঝাপটানোর শব্দ ভেসে আসে জানালার ফাঁক দিয়ে। কাজী সাহেব বলল, কাব্যনীল সৈয়দ, আপনি কি রামশা রহমান লিয়াকে আপনার স্ত্রী হিসেবে কবুল করছেন? তাহলে 3 বার বলুন কবুল। আরিয়ান বিন্দুমাত্র দ্বিধা না করে এক নিঃশ্বাসে বলে উঠল, কবুল, কবুল, কবুল। শব্দগুলো যেন শীতল ছুরি দিয়ে বাতাস ছিঁড়ে গেল। তারপর কাজী সাহেব লিয়ার দিকে তাকালো। লিয়া রহমান, আপনি কি কাব্যনীল সৈয়দকে আপনার স্বামী হিসেবে কবুল করেছেন? তাহলে 3 বার বলুন কবুল। লিয়ার ঠোঁট কাঁপল, মুখ খুলল না। রাহাতের বুক ফেটে যাচ্ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। ঘরের কোণে তার মুষ্টিবদ্ধ হাত রক্তে ভিজে যাচ্ছে। লিয়া এক মুহূর্ত চোখ বন্ধ করল। ঠিক তখনই মনে পড়ল ওর ওপর আরিয়ানের ছায়া, তার কণ্ঠস্বর, কিছুক্ষণ আগের সেই অন্ধকারের কথা। শরীর কাটা দিয়ে উঠল, যেন কেউ আবার সেই ভয়ঙ্কর মুহূর্তটা সামনে এনে দাঁড় করিয়েছে। কাজী সাহেবের কণ্ঠ ভেসে এলো, লিয়া রহমান, কবুল বলুন মা। লিয়া কাঁপা গলায় বলল, কবুল, কবুল, কবুল। শব্দটা মরে গেল বাতাসে, যেন কারো শ্বাসরুদ্ধ আর্তনাদ। চুপচাপ উঠে দাঁড়ালো আরিয়ান, ঠোঁটে তৃপ্তির হাসি, চোখে বিজয়ের ঝিলি। আমি গাড়িতে যাচ্ছি লিয়া, তুমি এসো, বলেই ঘর থেকে বেরিয়ে গেল। আর লিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। প্রতিটা ফোঁটায় পড়েই যেন চিৎকার করছে, আমি চাই না। পর মুহূর্তে ফাতিমা রহমান ছুটে এসে লিয়াকে জড়িয়ে ধরল। মায়ের বুকে মুখ লুকিয়ে লিয়া হাউমাউ করে কাঁদতে শুরু করল, যেন বুক ফেটে কান্না বেরিয়ে আসে, বছরের পর বছর জমে থাকা ব্যথার মতো। মা, আমার সাথে এরকম কেন হলো? লিয়ার কণ্ঠ ফেটে যাচ্ছে কান্নায়। আমি কি এত বড় পাপ করেছি মা? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। ফাতিমা রহমান মেয়েকে শক্ত করে বুকে টেনে নিলেন, কিন্তু মুখে কোনো কথা এলো না। কণ্ঠটা যেন আটকে গেছে বুকের ভেতর। তিনি শুধু লিয়ার চুলে হাত বলিয়ে দিলেন, একটা ব্যথা ভরা নিরুপায় ছোঁয়া। ঘরে তখন নিঃশব্দ নীরবতা, শুধু লিয়ার কান্নার আওয়াজ প্রতিধ্বনির মতো গুঞ্জন তুলছে। রাহাত ধীরে ধীরে লিয়ার পাশে এসে বসল। তার চোখ লাল, গলা কাঁপছে, সাথে হাত দুটোও কাঁপছে ভয়ঙ্করভাবে। চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বলল, আমাকে মাফ করে দিস বোন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর নিচু গলায় যোগ করল, আমার জন্যেই আজ তোর এই অবস্থা হলো। আমি আরও সতর্ক হওয়ার দরকার ছিল, কিন্তু আমি হইনি। লিয়া মায়ের বুক থেকে মাথা তুলে রাহাতের দিকে তাকালো। চোখ দুটো ফুলে লাল, কিন্তু দৃষ্টি শান্ত, হাল ছেড়ে দেওয়া এক মেয়ে যেন। ধীরে বলল, তোমার কোনো দোষ নেই ভাইয়া, দোষ আমার কপালের। আসলে আমার এই কপালটাই পোড়ানো। এ কথা শুনেই রাহাতের বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ল। সে এক ঝটকায় লিয়াকে জড়িয়ে ধরল বুকের কাছে। দুজনেই তখন কাঁদছে, দুজনের কান্নায় মিশে যাচ্ছে একাকার হয়ে। কতক্ষণ ঠিক এভাবে ছিল দুই ভাই বোন তা জানা নেই। অবশেষে রাহাত আস্তে করে লিয়াকে কোলে তুলে নিল। তার চোখে দৃঢ়তা, কিন্তু ভেতরে ঝড় বইছে। ধীরে ধীরে রাহাত দরজার দিকে এগিয়ে গেল। বাইরে উঠোনে অপেক্ষা করছে আরিয়ান। গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে ব্যঙ্গ ভরা এক বাঁকা হাসি, চোখে কোনো অনুতাপ নেই, বরং একরকম তৃপ্তি। রাহাত লিয়াকে কোলে নিয়ে এগিয়ে এলো। আরিয়ান তা দেখে বাঁকা হেসে গাড়ির দরজা খুলে দিল। রাহাত ধীরে ধীরে লিয়াকে গাড়ির সিটে বসিয়ে দিল। লিয়ার মুখ সাদা,
চোখ দুটো লাল, ঠোঁট ফাটা, কাঁধে চাদরটা কাঁপছে হালকা বাতাসে। কিন্তু লিয়া নড়ছে না, চুপচাপ বসে আছে, যেন নিজের ভেতরেই হারিয়ে গেছে। রাহাত দরজা বন্ধ করে দাঁড়িয়ে গেল গাড়ির পাশে। বুকের ভেতর আগুনের মতো জ্বলছে ক্রোধ, অথচ চোখে ভয়ঙ্কর এক শান্তি, যে শান্তি ঝড়ের আগে দেখা যায়। রাহাত ধীরে ধীরে আরিয়ানের সামনে এগিয়ে এলো। মুখোমুখি দাঁড়িয়ে কণ্ঠরুদ্ধ গর্জন বলল, আমার বোনের গায়ে যদি আর একটা আঁচড়ও লাগে, আমি তোকে ছাড়ব না আরিয়ান, মনে রাখবি এটা। আরিয়ান তখন ফোনে কিছু লিখছিল। কথাটা শুনে থেমে গেল। ফোনটা পকেটে রেখে এক পা এগিয়ে এলো। চোখে ব্যঙ্গ, ঠোঁটে হালকা বাঁকা হাসি। তারপর রাহাতের কাঁধে হাত রাখল, একটা ছোঁয়া, যেটা বন্ধুত্ব নয়, অপমানের মতো। রিল্যাক্স ব্রো। আরিয়ানের কণ্ঠে ঠান্ডা বিদ্রোহ। লিয়া এখন আমার বউ, তাই ওকে কি করব কি না করব সেটা আমার সিদ্ধান্ত। একটু থেমে নিচু গলায় বলল, আর একটা কথা রাহাত, শত্রুর বন্ধু শত্রুই হয়, তাই না? আমি ওর সাথে কেমন আচরণ করব সেটা আমি ঠিক করব, তুই না। কথাটা শেষ করে আরিয়ানের ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে পড়ল, একটা কুটিল বিজয়ী হাসি। তারপর গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ইঞ্জিনের শব্দ ভেসে উঠল, ঠান্ডা যান্ত্রিক, কিন্তু রাহাতের বুকের ভেতর সেটা যেন তলোয়ারের মতো বাজল। গাড়িটা ধীরে ধীরে উঠোন পেরিয়ে মিলিয়ে গেল। রাহাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার হাত মুঠো করা, জল শক্ত, চোখে জল নয়, আগুন। রাগে, যন্ত্রণায় আর অপরাধ বোধে বুকের ভেতরটা জ্বলছে। আমার জন্যেই আজ তোর এই অবস্থা লিয়া, মনের ভেতর প্রতিধ্বনি তুলল নিজেরই কণ্ঠ। বাতাস হঠাৎ থেমে গেল। রাহাত ধীরে মাথা নিচু করল, ঠোঁটে এক ফোঁটা কাঁপা প্রতিজ্ঞা। ফিসফিস করে উচ্চারণ করল, আমি তোকে ছাড়ব না আরিয়ান, একদিন তোর জন্যে অবশ্যই হিসাব দিতেই হবে। আরিয়ানের হাত দুটো স্টিয়ারিংয়ে শক্ত করে ধরে গাড়ি চালাচ্ছে আপন মনে। রাস্তাটা সন্ধ্যার ম্লানালয়ে ধীরে ধীরে পিছলে যাচ্ছিল। বাতাস ঢুকে পড়ছে গাড়ির জানালার ফাঁক দিয়ে, কিন্তু গাড়ির ভেতরে বায়ুচাপা রুদ্ধ ছিল, কিছু অমীমাংসিত। আরিয়ান সামনে তাকিয়ে থাকলেও চোখগুলো কাঁচের ওপর পাথরের মতো অচল, আঙ্গুলে স্পর্শ করছিল না, কেবল শক্ত হয়ে রয়েছে। লিয়া পাশের সিটে বসে কাঁদছে, শুধু কান্না নয়, বরং কান্নার সঙ্গে মনের ভাঙন, লজ্জার ক্ষোভ মিশে হাতের গতিতে ভাঙছিল। ঘাড় মুচড়ে পাশের সিটে আরিয়ান তীক্ষ্ণভাবে তাকালো লিয়ার দিকে। আরিয়ানের মুখে রক্তবর্ণ কিছু নেই, কিন্তু চোখগুলোতে আগুনের মতো ব্যথা। আরিয়ানের কণ্ঠ প্রথমেই কাঁদছিল, তারপর আরিয়ান কপাল কুঁচকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, আই নাকে কান্না বন্ধ করো। আরিয়ান কণ্ঠে তৃষ্ণার মতোই দীপ্ততা মিশে গেল, নইলে মেরে তক্তা বনিয়ে ফেলবো। কি হয়েছে, এভাবে ভ্যাস ভ্যাস করে কাঁদছ কেন? লিয়ার কান্না থেমে গেল, কিন্তু ঠোঁট কাঁপছিল। একটা দীর্ঘশ্বাস কেঁপে উঠে লিয়ার গলায়, তারপর কণ্ঠ ঝরে পড়ল রাগার তিক্ততার এক ভিন্ন স্বর। শব্দগুলো আর কাঁদার তার শব্দ নয়, বরং অভিযোগ, সত্যের প্রকাশ। আপনি জানেন নাকি? সে আঙুল তুলে আরিয়ানের দিকে দেখিয়ে বলল, চোখে অশ্রুর আলোর সঙ্গে কণ্ঠে তীব্রতা। আপনি আমাকে রেপ করেছেন, আর এখন গ্রামে আমার মা, ভাই, আত্মীয় স্বজন সবাই অন্য চোখে দেখবে। আমার কথা তো বাদই দিলাম, আপনি এতটা জঘন্য, ছি! শব্দটা গাড়ির ভেতর মহাশূন্যে একটা পাথর ফেলে দিল। নীরবতা কেটে যেতেই চাইলে গাছের ফ্রেম ধরে ফিরে এলো এক বিশাল শব্দ। আরিয়ানের হাতে থাকা স্টিয়ারিং আটকে গেল। তার চোখগুলো ধীরে ধীরে তার মুখের ওপর ছেটে থাকা ঠান্ডা অচেনা অভিব্যক্তিতে পরিণত হল। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর আরিয়ান হঠাৎ ব্রেক কষে ফেলল। জোরে গাড়ি থেমে গেল। হঠাৎ গাড়ি ব্রেক করায় লিয়া টাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকল। আরিয়ান মুহূর্তে তাকে ধরে ফেলে, তারপর গাড়ির সিটের সঙ্গে শক্ত করে চেপে ধরে। হঠাৎ আরিয়ানের রাগে চোখ চকচক করে, কণ্ঠে কম্পন এনে বলল, আমি কি জঘন্য, তার থেকে বেশি জঘন্য তোমার ভাইয়া, বুঝলে? লিয়ার দুই বাহু আরিয়ানের শক্ত হাতের আড়ালে অচেনা ব্যথায় কাঁপছিল। হাড়ের ভেতর পর্যন্ত শুয়ে যাওয়া সেই চাপে লিয়া প্রায় মাথায় হিলিয়ে ফেলল। তবু নিজের ব্যথাকে সামলে কণ্ঠে কম্পন মেশানো স্বরে বলল, আমার ভাই অন্তত কেউকে রেপ করেনি আপনার মতো। আরিয়ানের চোখে তীক্ষ্ণ অমানবিক আলো ঝিলমিল করল। হঠাৎ কণ্ঠে ঠান্ডা, প্রতিটি শব্দে ঘাতকী চাপ মেশানো স্বরে বলল, তোর ভাই আমার ছোট বোনটাকে বাঁচাতে পারেনি, আর আমি এখনও তোকে বাঁচিয়ে রেখেছি। ভাব, এটা কি তোর জন্যে ভালো? লিয়া কণ্ঠে আক্রোশ দিয়ে কেঁপে উঠে বলল, এভাবে কে বাঁচতে চায়? মেরে ফেলো আমাকে, কেন বাঁচিয়ে রেখেছেন আমাকে? আরিয়ান বাঁকা হাসে, চোখে এক লঘু অমানবিক ঠান্ডা ঝিলিক। ধীর স্বরে উত্তর দিল, কারণ আমি তোকে তিলে তিলে মারব। প্রতিটা সেকেন্ডে তুই আমার কানে বলবি মেরে ফেলুন, আর আমি তোর আর্তনাদ শুনব। কিন্তু আমি তোকে মারব না, বরং তোর যন্ত্রণা আরও বাড়িয়ে দেব। গাড়ির ভেতর হঠাৎ এক নির্বিঘ্ন সাইলেন্স নেমে এলো। শুধু বসার চামড়ার নরম সেটের আওয়াজ আর লিয়ার দ্রুত স্পন্দনটা সামনে থেকে এসে কানে পড়ছিল।
লিয়ার ঠোঁট ফাটা, চোখ ভরে জল। সে চেয়েছিল কাঁদতে, চেঁচাতে, কিন্তু আটসাত চেপে ধরার বাইরে সব এক দুর্বল নীরবতা হয়ে গেল। লিয়া চোখের পানি ফেলতে ফেলতে বলল, আপনাকে আমি এতটাই ঘৃণা করি যার কোনো পরিমাপ নেই। আরিয়ান ঠোঁটের কোণে একপাশে হাসি টেনে বলল, ঘৃণারও একটা বিপদ আছে লিয়া, সেটা হলো ভালোবাসা। সাবধান, এই ঘৃণার মাঝে আবার আমার জন্যে ভালোবাসার কিছু অনুভব করে ফেলো না, তাহলে তুমি হারবে। লিয়া কাঁপা কণ্ঠে বলল, ভালোবাসা শব্দটা ধর্ষণের মতো অপরাধীর পাশে মানায় না। আপনার নাম শুনলেও ঘৃণায় শরীর কেঁপে ওঠে। আরিয়ান বার একটু নিচু স্বরে তবুও কটাক্ষবি হাসিতে বলল, এ বয়সে আবেগ বেশি কাজ করে। 14 বছরের মেয়েরা অনেক কিছুই বোঝে না। সময় গেলে দেখবে তুমি নিজে নিজে অনুভবকে বিশ্বাস করতে পারবে না। এ কথা বলে আরিয়ান লিয়ার হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে গাড়ির ইঞ্জিন চালু করল। লিয়া স্থির দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে বলল, আমার বয়স যতই আবেগের হোক না কেন, একজন ধর্ষণকারীকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না, কক্ষানোই না। গাড়ি ছুটে চলে গেল, ধুলো উড়িয়ে। লিয়ার চোখে তখন শুধু ঘৃণা নয়, ছিল এক নিঃশব্দ প্রতিজ্ঞা, এই মানুষটার বিরুদ্ধে নিজের অস্তিত্বের লড়াই শুরু হবে এখানেই। সাইয়াদ বাড়ি নামটি শুনলেই একরাশ রহস্যান ঐশ্বর্যের ছোঁয়া মনে আসে। পুরনো দিনের রাজকীয় গাম্ভীর্য আর আধুনিক সাজসজ্জার মিশ্রণে গড়া এই প্রাসাদারটি যেন নিজের ইতিহাসের এক অংশ। গাড়িটি এসে থামল বিশাল লোহার গেটের সামনে। গেট খুলতেই চোখে পড়ল লম্বা রাস্তা, দুপাশে গাছের সারি আর মাঝখানে নরম আলোর ঝলকানি। সন্ধ্যার হালকা আলোয় বাড়িটা যেন স্বপ্নের মতো লাগছিল। সাদা রঙের প্রাসাদ, বিশাল বারান্দা আর সামনে থাকা ফোয়ারা থেকে জলের ছিটে বাতাসে মিশে এক অদ্ভুত শীতলতা ছড়াচ্ছিল। গাড়ির দরজা খুলে প্রথমে নামল আরিয়ান। কালো শার্ট আর ধূসর প্যান্টে তাকে লাগছিল অত্যন্ত গম্ভীর। তার পায়ের শব্দ যেন নিস্তব্ধ আকাশকেও চমকে দিল। তারপর ধীরে ধীরে নামল লিয়া। গাড়ি থেকে নামতেই তার চোখ বিশালে বড় হয়ে গেল। এত সুন্দর একটা বাড়ি সে জীবনে কখনো দেখেনি। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ তার ছুটে চলল এই দিক থেকে অন্যদিকে। বিশাল দোতলা বাড়ি, চকচকে জানালার গাছ, বারান্দায় ঝুলে থাকা আলো আর চারপাশে নিখুঁত ফুলের বাগান, সব মিলিয়ে যেন রাজপ্রাসাদ। লিয়ার বিস্ময় হারিয়ে যাওয়া মুখ দেখে আরিয়ান ঠান্ডা কণ্ঠে বলল, এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যাবে? আরিয়ানের কণ্ঠে যেন এক অদৃশ্য আদেশ ছিল। লিয়া একটু আতকে উঠল, তারপর নিজের ধ্যান ভেঙে নিচের দিকে তাকালো। পায়ের নিচের পর্দা হঠাৎ অনেক ভারী লাগলো তার কাছে। বুকের ভেতর অনিয়মিতভাবে ধুকভুক করছে, যেন প্রতিটি স্পন্দন তাকে মনে করে দিচ্ছে এ বাড়ির প্রতিটা দেওয়ালে কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। আরিয়ান এগিয়ে গেল ভারী পদক্ষেপে। লিয়া ধীরে ধীরে তার পিছনে হাঁটতে শুরু করলো। লিয়ার মনে বারংবার একটা কথা ঘোরপাক খাচ্ছে, এবারের লোক ওকে দেখে কি বলবে? মেনে নিবে তো নাকি মানবে না? আরিয়ান মেন দরজার কাছে যেয়ে কলিং বেল চাপ দিতেই এক মুহূর্তের মধ্যে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সৈয়দ বাড়ির গৃহকর্ত্রী রেহানা সৈয়দ, আরিয়ানের মা। তার চোখে ঝলমলে স্নেহের ছায়া, মুখে ক্লান্তি রেখা। সাদার মধ্যে নীল কাজের শাড়ি পরেছে, হাতে রুপোলি চূড়ে। ছেলেকে দেখে তার মুখে হাসি ফুটল, কণ্ঠে উষ্ণতা। কিরে বাবা, তুই না বলেছিলি কাজের সূত্রে বিদেশ যাবি, তারপর 2 দিন পর ফিরবি, তাহলে এত তাড়াতাড়ি চলে এলি কেন? রেহানা সৈয়দ অবাক, তবে খুশিও বটে। ছেলেকে দেখার আনন্দ তার চোখে স্পষ্ট, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার দৃষ্টি পড়ল আরিয়ানের পেছনে দাঁড়িয়ে থাকা লিয়ার দিকে। লিয়া তখনও মাথা নিচু করে হাতের আঙ্গুল জড়িয়ে দাঁড়িয়ে আছে, চোখে স্পষ্ট ভয় আর লজ্জার মিশ্র ছায়া। রেহানা সৈয়দের ভ্রু কুঁচকে গেল, তার চোখে প্রশ্নের ঝড়। মেয়েকে আরিয়ান গম্ভীর স্বরে বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, মা, ও লিয়া, আমি ওকে বিয়ে করেছি। এক মুহূর্তে বাতাস যেন ভারী হয়ে গেল। বারান্দার ওপরে ঝোলানো বাতিগুলো যেন কেঁপে উঠল এই ঘোষণার অভিঘাতে। রেহানা সৈয়দের চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। তার মুখে অবিশ্বাসের ছায়া, স্পষ্ট যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে হঠাৎ। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো সারা, চোখে অবাক বিস্ময়, কণ্ঠে তীক্ষ্ণ স্বরে বলল, কি বলছো তুমি এসব আরিয়ান? সারা শেখ আরিয়ানের মামাতো বোন, ছোট থেকেই এই বাড়িতে মানুষ, কারণ ওর বাবা মা দুজনেই বাইরে থাকেন চাকরির কারণে। সৈয়দ বাড়ির আদরের মেয়ে সে, তবে পড়াশোনায় বেশ মনোযোগী। এবছরে অনার্সে ভর্তি হয়েছে, 1ম বর্ষের ছাত্রী। আর সারা আরিয়ানকে ভালোবাসে সেই ছোট থেকে। ভালোবাসে মানে যখন থেকে ভালোবাসার মানে বুঝেছে তখন থেকেই আরিয়ানকেই ভালোবেসেছে। তাই আরিয়ানের মুখে আমি ওকে বিয়ে করেছি কথাটা শোনার পর সারা যেন জমে গেল, চোখ বড় বড়। আরিয়ান আর লিয়ার দিকে তাকিয়ে রইল। আরিয়ান তখনও শান্তস্বরে বলছে, কি আবার বললাম? আমি শুধু সত্যিটাই বলেছি, আমি বিয়ে করেছি তাই বললাম। রেহানা সৈয়দের মুখে এখন রাগার বিস্ময়ের মিশ্র ছায়া। কয়েক সেকেন্ড চোখ থেকে হঠাৎ তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, তুই পাগল হয়ে গেছিস নাকি আরিয়ান? কী সব বলছিস তুই?
যাকে তাকে বিয়ে করে নিয়ে আসলে কি আমরা তাকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব? কক্ষণই না। তার চোখের দৃষ্টি এত তীব্র ছিল যে লিয়া স্বভাবতই মাথা নিচু করে ফেলল। বাতাসটা যেন ভারী হয়ে গেল। হঠাৎ বাড়ির দেওয়ালেও টানটান উত্তেজনা। আরিয়ান স্থির গলায় বলল, মা, আমি তো তোমাকে মানতে বলিনি। আমি ওকে বিয়ে করেছি আর আমি ওকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। এটাই কি যথেষ্ট নয়? আরিয়ান ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, আর ওর আগে যে পরিচয় থাকুক না কেন, এখনও আমার স্ত্রী। এটাই ওর একমাত্র পরিচয়। বাতাসটা মুহূর্তে ভারী হয়ে গেল। রেহানা সৈয়দের মুখে হতবম্ব নীরবতা, সারার চোখে বিস্ময়, আর লিয়ার বুকের ভেতর ধুকপুকানি যেন ক্রমেই বেড়ে চলেছে। কথা বলেই আরিয়ান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সিঁড়ির দিকে হাঁটা শুরু করল। তার প্রতিটি পায়ের শব্দ যেন বাড়ির মেঝেতে গভীরভাবে প্রতিধ্বনিত হচ্ছে। ভারী, কর্তৃত্বময়, কিন্তু ভেতরে কোথাও এক চিমটি ক্লান্তি মিশে আছে। লিয়া কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে তার পেছনেই উঠতে লাগল। রেহানা সৈয়দ লিয়ার ওপরে শেষবারের মতো তীক্ষ্ণ দৃষ্টি ছড়ে দিয়ে ধপাস করে সোফায় বসে পড়লেন। তার বুক ওঠানামা করছে রাগে, চোখের ভেতর আগুনের মতো লাল ঝিলি। চারপাশের বাতাসে যেন হঠাৎ এক ধরনের অস্থিরতা ছড়িয়ে গেল। এতক্ষণ যে বাড়িখানা নীরব ছিল, সেটাও এখন যেন ভারী শ্বাস নিচ্ছে। সারা দোতগ্রস্ত ভয়ে এগিয়ে এলো, তারপর ফুপির পাশে গিয়ে বসল। মুখটা তার ফ্যাকাশে, চোখে কান্নার ঝিলিক, গলা কেঁপে উঠল ওকে। ফুপি, এখন আমার কি হবে? তুমি তো কথা দিয়েছিলে আমি হব আরিয়ান ভাইয়ার বউ। রেহানা সৈয়দ ধীরে ধীরে মাথা নড়লেন। তার মুখে ঠান্ডা হাসি ফুটল, কিন্তু সেই হাসির ভেতর ছিল বিষের মতো প্রতিশোধ। চিন্তা করিস না মা, তিনি মৃদুস্বরে বললেন, আমি তোকেই আরিয়ানের বউ বানাবো। আমি দেখতে চাই ওই মেয়েটা কতদিন টেকে এই বাড়িতে। সারা নিঃশব্দে ফুপির মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য লজ্জা, তারপর হঠাৎ যেন ঈর্ষার এক ছায়া জেগে উঠল। আরিয়ানকে সে ছোটবেলা থেকে ভালোবাসে, হয়তো কথাই প্রকাশ করেনি কখনো, কিন্তু তার চোখ বলেছে অনেক কিছু। এখন সেই জয়ডাটা দখল করেছে এক অপরিচিত মেয়ে, যাকে সে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। রেহানা সৈয়দের কণ্ঠে তখন দৃঢ়তার সঙ্গে শীতল বিদ্রুপ। এবারই আমার, এই নিয়মও আমার। আরিয়ান এখন আবেগে ভুল করেছে, কিন্তু খুব শিগগিরই সে বুঝবে কোনটা ভুল আর কোনটা ঠিক। আর তুই দেখবি, লিয়া নামের সেই মেয়েটা এবারের বাতাসেও টিকতে পারবে না। সারা ধীরে ধীরে মাথা নাড়ল, ঠোঁটে হালকা হাসি ফুটল। আমি জানি ফুপি, তুমি যা বলো তাই করেই ছাড়ো। আমি শুধু দেখব কিভাবে ও এখানে ভেঙে পড়ে। সেই মুহূর্তে বাড়িখানা বাতাসে যেন নতুন এক ষড়যন্ত্রের গন্ধ ছড়িয়ে পড়ল। মায়ের ক্রোধ আর সারার ঈর্ষা মিলে তৈরি হলো এক অদৃশ্য ঝড়, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছে সেই সরল মেয়ে লিয়া। সে এখনও জানে না এই বাড়ি তার জন্য কতটা বিপজ্জনক হতে যাচ্ছে। আরিয়ান দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকল। বাড়ির নিঃশ্বাস নিতে নিতে রুমটা নিস্তব্ধ। কেবল নরম আলোয় ঝুলে থাকা চ্যান্ডেলিয়ারের ছায়া আস্তে আস্তে দলিছে। ভেতরে ঢুকেই সে কোট খুলে একপাশে ছুঁড়ে দিল। তারপর হাতের ঘড়ি খোলার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের মুখটা দেখে এক মুহূর্তে সে চুপ হয়ে গেল। চোখে ক্লান্তি, ঠোঁটে অন্যমনস্ক কঠোরতা, যেন এক যুদ্ধ শেষে ফিরে এসেছে, কিন্তু বিজয়ের বদলে হার মেনে। ঠিক তখনই দরজার দিক থেকে ভেতরে পা রাখল লিয়া। রুমে ঢুকেই সে থমকে গেল। এটা যেন সাধারণ কোনো রুম নয়, একেবারে স্বপ্নের মতো সাজানো। নরম বেজ রঙের দেয়াল, মাঝখানে বিশাল বিছানা, জানালা, পাশে সাদা পর্দা হালকা হাওয়ায় দুলছে, আর কোণার দিকে সাজানো ফুলদানিতে সাদা সাদা গোলাপের গন্ধ ছড়িয়ে পড়ছে। লিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এত সৌন্দর্যের মধ্যে লিয়ার মনে হচ্ছে ওর কারাগার বন্দী হচ্ছে। আরিয়ান আয়না থেকে ঘুরে লিয়ার দিকে তাকালো। তার ঠোঁটে ঠান্ডা নির্মম হাসি। এভাবে তাকিয়ে থাকার কিছু নেই, এখন থেকে রুমেই থাকবে তুমি, আর এখানেই শুরু হবে তোমার শাস্তি। লিয়ার গলা শুকিয়ে গেল। শাস্তি? সে প্রায় ফিসফিস করে বলল। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো, কণ্ঠে হালকা বিদ্রোহ। হ্যাঁ লিয়া, আমি এমনভাবে অত্যাচার করব যাতে তুমি কাউকে কিছু দেখাতেও পারবে না, সহ্য করতেও পারবে না। বাইরে সবাই ভাববে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কেবল তুমিই জানবে আমি তোমার প্রতিটি নিঃশ্বাসকে যন্ত্রণায় ভরিয়ে দেব। লিয়া এক পা পিছিয়ে গেল, চোখের কোণে জল টলমল করছে। তার কণ্ঠ কেঁপে উঠল। আর কে অত্যাচার করবেন আপনি? লিয়া, আমার জীবনটাতে এমনিতেই শেষ করে দিয়েছেন। আপনার জন্যই আমি নিজের পরিবার, নিজের সম্মান, নিজের শান্তি সব হারিয়েছি। আর কি শাস্তি দেবেন আমাকে? রুমখানায় বাতাস থমথমে। হালকা অন্ধকারে জানালা দিয়ে ঢোকা আলোর রেখা আরিয়ানের মুখে একপাশ শুয়ে গেছে। সেই আলোয় দেখা যাচ্ছে তার চোখে ক্রোধ নয়, এক ধরনের শীতল নিষ্ঠুরতা। লিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে কোণের দিকে, বুকের ভেতর হঠাৎ করে ধকধক করে উঠছে। আরিয়ান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো। পায়ের শব্দটা যেন হুমকির মতো শোনাচ্ছিল। টক টক টক।
লিয়া এক পা পিছিয়ে গেল আর আরিয়ান এগিয়ে আসলো। এভাবে লিয়া যত পেছনে যেতে থাকে আরিয়ান তত ওর দিকে এগিয়ে যেতে থাকে। লিয়া এভাবে পিছনে যেতে যেতে হঠাৎ অনুভব করল ওর পিছনে আর জায়গা নেই। ঠান্ডা দেয়াল গিয়ে ঠেকল ওর পিঠে, নিঃশ্বাস আটকে গেল বুকের ভেতর। আরিয়ান থেমে গেল একদম ওর সামনে, 2 হাত দেয়ালে ঠেকিয়ে ওকে বন্দি করে রাখল নিজের মাঝে। খুব কাছে ঝুঁকে এলো সে, এতটাই যে লিয়ার নিঃশ্বাস তার গায়ে লাগছে। ঠোঁটর কোণে এক বাঁকা হাসি টেনে বলল, আরও অনেক শাস্তি বরাদ্দ করা আছে তোমার জন্য লিয়া, জানবে? লিয়া কাঁপা কণ্ঠে কিছু বলতে গিয়েও থেমে যায়। আরিয়ান নিচু স্বরে ঠোঁট কামড়ে ফিসফিস করে বলে, চলো, তোমাকে আমি প্রতিদিন একটু একটু করে উপভোগ করাবো, যেন তোমার ভাইয়া বুঝতে পারে হারানোর কষ্ট কাকে বলে। লিয়ার চোখে আতঙ্ক। লিয়ার এই অবস্থা দেখে আরিয়ান নিঃশব্দে হেসে আবার বলল, তুমি জানো আমি আমার ছোট বোনকে কত ভালোবাসতাম, কিন্তু তোমার ভাইয়া ওকে এমনভাবে ভেঙে দিয়েছে যে সে বেঁচে থাকতে পারেনি। এখন বলো, আমি যদি তোমার ভাইয়ার বোনকে কষ্ট না দিই তাহলে কি আমি শান্তি পাবো? লিয়ার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। ওর গলার কাছে যেন বাতাস আটকে গেছে। আরিয়ানের চোখে তখন আর কোনো মানবিকতা নেই, আছে শুধু বিকৃত আনন্দের ঝলক, যে আনন্দ শুধু প্রতিশোধের আগুনেই জন্মায়। রুমখানা নিস্তব্ধ, বাতাস যেন থেমে গেছে, কেবল ঘড়ির কাঁটার ক্ষীণ শব্দ শোনা যায়, টিক টিক টিক। লিয়া চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে দেওয়ালের সাথে গা ঘেঁষ দিয়ে। লিয়ার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠেছে, বুকের ওঠানামা আরিয়ানের চোখে পড়ছে। চোখের পাপড়ি কাঁপছে হালকা বাতাসে, যেন ভয় নয়, কোনো অচেনা অস্থিরতায়। গোলাপি ঠোঁট কাঁপছে অনবরত, যেন কিছু বলতে চায়, অথচ শব্দগুলো গলা পেরিয়ে বেরোতে পারছে না। আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লিয়ার দিকে। মুহূর্তের মধ্যে কি যেন হয় তার ভেতরে। লিয়ার মুখে চোখের পাপড়ির হালকা নড়াচড়া, ঠোঁটের সেই কাঁপন, গালের উপর ঝরে পড়া চুলের এক কোচা, সবকিছুই যেন আরিয়ানকে হেপনোটাইজ করছে। আরিয়ানের দৃষ্টি ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। ওর বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত টান অনুভব করে, অচেনা নিষিদ্ধ এক আকর্ষণ। মনে হয় লিয়ার ঠোঁট যেন চুম্বকের মতো টেনে নিচ্ছে ওর সমস্ত সংযম, সমস্ত প্রতিশোধের জ্বালা। ওর আঙুলগুলো হালকা কেঁপে ওঠে। এক মুহূর্তে যেন নিজের ভেতর একটা যুদ্ধ শুরু হয় ঘৃণার আকর্ষণের মাঝে। কেন? আরিয়ান মনে মনে প্রশ্ন করে নিজেরই ভেতরে, যে মেয়েটাকে আমি কষ্ট দিতে এনেছি, ওর প্রতি এ কেমন টান? লিয়ার চোখ তখনও বন্ধ, তার গাল বিয়ে একটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে, আর সেই বিন্দুটি আরিয়ানের দৃশ্যমান জগৎটাকে যেন এক মুহূর্তে থামিয়ে দেয়। হঠাৎ আরিয়ান লিয়ার গালের অশ্রুবিন্দু নিজের আঙুলের ডগায় ছুঁয়ে নেয়। লিয়া চমকে ওঠে, চোখ খুলে তাকায় আরিয়ানের দিকে। কি করছেন আপনি? ছাড়ুন। লিয়ার কণ্ঠ কাঁপছে, চোখে আতঙ্ক। আরিয়ান ঠান্ডা গলায় ভয়ানক এক নিচুতায় বলে, আমি তোমার স্বামী লিয়া, তাই তোমার উপর আমার অধিকার আছে, তুমি চাও বা না চাও। লিয়া কিছু বলতে যাবে, তার আগে আরিয়ান লিয়ার অধর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। লিয়া ছটফট করতে থাকে, তাতে আরিয়ান বিরক্ত হয়ে লিয়ার অধরখানায় কামড় দিতে শুরু করে। লিয়া এবার চুপ হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে পড়তে থাকে অশ্রু। আরিয়ানের সেই দিকে খেয়াল নেই, নিজের মতো করে তৃষ্ণা মেটাতে থাকে। প্রায় 15 মিনিট পর আরিয়ান লিয়াকে ছেড়ে দেয়। লিয়া ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আরিয়ান লিয়ার অধরখানায় হাতের আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, এটা মাত্র শুরু, একটুতেই এভাবে ভেঙে পড়লে চলবে লিয়া পাছি? বলে লিয়ার গায়ের চাদরখানা একটানে খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। লিয়া আতকে ওঠে, 2 হাত দিয়ে নিজের বুক ঢাকার চেষ্টা করে, চিৎকার করে বলে, কি করেন আপনি? আরিয়ান লিয়ার কাণ্ড দেখে বাঁকা হাসে, কিন্তু লিয়ার চিৎকার করে কথা বলাটা পছন্দ হয় না, তাই কিছুটা রাগী কণ্ঠে বলে, আমি চিৎকার পছন্দ করি না লিয়া পাখি। তারপর আচমকায় লিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। লিয়া কিছু বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে আরিয়ানের দিকে। ঠিক কি করতে চায় আরিয়ান? আরিয়ান লিয়ার জামাখানা উপরে তুলতে থাকে। এতে লিয়া এবার কান্না করে দিয়ে বলে, আমাকে ছেড়ে দিন না প্লিজ, আমার অনেক খারাপ লাগছে। কিন্তু লিয়ার কথা বোধহয় আরিয়ানের কানে গেল না। আরিয়ান লিয়ার জামাটা একটু উপরে তুলল, মানে শুধু যেন পেট দেখা যায়, এতটুকুই উপরে। তারপর লিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে আচমকায় লিয়ার পেটে কামড় বসায়। লিয়া ব্যথায় ছটফট করতে করতে বলে, আমাকে ছেড়ে দিন, আমি মরে যাচ্ছি। কিন্তু নিষ্ঠুর আরিয়ান আর ছাড়ে না, বরং পেটের এক জায়গা থেকে অন্য জায়গায় কামড় দেয়। এভাবে প্রায় 5টা কামড় দিয়ে থামে। আরিয়ান এবার লক্ষ্য করল লিয়ার ফর্সা পেটে আরিয়ানের 5 কামড়ের দাঁত দেখা যাচ্ছে স্পষ্ট। তা দেখে আরিয়ান হাসল, তারপর উঠে দাঁড়ালো। লিয়া তখনও কান্না করতে থাকে। আরিয়ান তারপর লিয়াকে কোলে তুলে নেয়। লিয়া ছটফট করতে করতে বলে, আমাকে ছেড়ে দিন। কিন্তু আরিয়ান লিয়ার কোনো কথায় কান্না দিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। আরিয়ান লিয়াকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ঝর্ণার নিচে নামিয়ে দেয়, তারপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হতে চারপাশে একটা নিস্তব্ধ নেমে এলো।
লিয়া বিস্মিত চোখে আরিয়ানের দিকে তাকিয়েছিল। সে কিছু বলার আগে আরিয়ান এগিয়ে গিয়ে ঝর্ণার কলটা খুলে দিল। ঠান্ডা পানি ঝরে পড়তেই দুজনের শরীর মুহূর্তেই ভিজে গেল। লিয়ার চুল ভিজে গিয়ে মুখের ওপর লেগে রইল। ঠোঁট কাঁপছিল রাগে আর কষ্টে, চোখে একরাশ আগুন, যেন তার প্রতিটা ফোঁটা প্রতিবাদ। আরিয়ান শান্ত গলায় বলল, ওইভাবে তাকিয়ে থেকো না লিয়া, আমি তোমাকে ভয় পাই না। লিয়ার বুক ওঠানামা করছিল তীব্র শ্বাসে। ঠান্ডা কণ্ঠে বলল, আপনার কি একটুও লজ্জা নেই আরিয়ান? আমার ভাই কে করেছিল না করেনি তার জন্য আপনি আমাকে এমন তকমা দিতে পারেন? তার কণ্ঠে তীক্ষ্ণ ব্যথা মিশেছিল। আপনি কি একবারও নিজের ভেতর তাকিয়েছেন, দেখেছেন আপনি কতটা নিচে নেমে গেছেন? আরিয়ান স্টিল শীতল কণ্ঠে বলল, মুখোশীন, একটানা নিঃশ্বাস কেটে আমি যতই নিচে নামি তাতে আমার কিছু যায় আসে না। তোমার ভাইয়ার জন্য আমার বোন সুসাইড করেছে, আর আমি তোমার জীবনটা নরকে পরিণত করে দেব, এটাই শেষ কথা। ওয়াশরুমটা থমথমে রইল। দুইজনই ঝর্ণার পানিতে ভিজে শেষ। আরিয়ানের স্বরে জমে থাকা বরফের একটা দীর্ঘশ্বাস, আর লিয়ার চোখে অদ্ভুত এক শূন্যতা। বলে তার কণ্ঠটা খালি, যেন ভেতরের শব্দগুলো সব ছেটে ফেলা হয়েছে। তোমার ভেতর যে আগুনটা আছে আরিয়ান, সেটা তুমি আগেই রোগের ছাই করে দিয়েছ। এখন আর কি নরক করবেন? আমি তো আগে থেকেই হারিয়ে গেছি। আমার সতীত্ব আপনি নষ্ট করেছেন। আরিয়ানের চোখে কোনো অনুশোচনার ছায়া নেই, তার কণ্ঠে স্থিরতার একটা জবরদস্ত হিমশীতলা। এটা তো কোনো শাস্তি নয়, প্রতিশোধ নেওয়ার আরও অনেক বাকি। বলেই আরিয়ান লিয়াকে ধাক্কা দিয়ে বাথরুমে ফেলে দিল। লিয়া হালকা কেঁপে উঠল। পানি ঠান্ডা হলেও তার দম বন্ধ হয়ে আসা মনে হচ্ছিল না, বরং এক অদ্ভুত উত্তেজনা ছড়াচ্ছিল। লিয়া অবাক চোখে তাকালো, যেন বুঝতে পারছে না এই অন্ধকার এবং রহস্যময় মুহূর্তে আরিয়ান কি ভাবছে। আরিয়ান হেসে হঠাৎ কাছাকাছি এলো। তার হাসিটা মৃদু, সেই হাসিতেই যেন লিয়ার রক্তের স্রোত থেমে যাচ্ছে। আরও অনেক কিছু আছে, আরিয়ান ফিসফিস করে বলল। তার চোখে অদ্ভুত উষ্ণতার ঝলক দেখা যাচ্ছিল, কিন্তু সেই সাথে একটা অজানা গাঢ় শক্তি। লিয়ার হাত আর পা যেন নিজেরাই আটকে যাচ্ছে। আরিয়ান নিজের প্যান্টের বেল খুলে লিয়ার হাত শক্ত করে বাঁধা দিল। লিয়া কল্পনাতীত উত্তেজনা আর ভয় দুটোর এক অনিন্দ সুন্দর মিশ্রণে শুধু তাকিয়ে থাকতে পারল। আরিয়ানকে আর কাছে পেয়ে তার ছায়ার মতো স্পর্শ এবং ফিসফিসানো কথা লিয়ার হৃদয়কে দ্রুত স্তম্ভিত করল। তারপর আরিয়ান হঠাৎ করে ওয়াশরুমে থেকে বেরিয়ে গেল, হাতে একটি বালতি নিয়ে। লিয়া চোখ বড় করে তাকিয়ে রইল। তারপর সুযোগে লিয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু হাতগুলো বাঁধার কারণে তার হৃদয়টা অস্থির হয়ে উঠল, ঠোঁটগুলো কাঁপছিল। প্রায় 5 মিনিট পর আরিয়ান ওয়াশরুমে ঢুকল, বালতিতে ভর করে আনা বরফ নিয়ে। লিয়ার চোখে শীতল আতঙ্কের ছায়া পড়ল। কাঁপা কাঁপা কণ্ঠে, চাহনিতে অল্প অবিশ্বাসের ছাপ নিয়ে সে জিজ্ঞেস করল, এগুলো দিয়ে কি করবেন আপনি? আরিয়ানের চোখে অদ্ভুত এক আলো জ্বলল। প্রতিটি ধাপ ধীরে ধীরে, যেন কোনো পরিকল্পনা মাথায় স্পষ্টভাবে খচিত। বালতিতে ঝোলাতে ঝোলাতে সে লিয়ার দিকে এগিয়ে গেল, আর লিয়ার বুকটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আরিয়ান লিয়ার কাছে যে কোনো শব্দ না করে বালতিটা উঁচু করে ধরে নিল। লিয়া হঠাৎ দেখল তার উপর বরফ ঢেলে দেওয়া হচ্ছে। প্রতিটি কণার ঠান্ডা স্পর্শ যেন সরাসরি হাড়ে লেগে গেল। শরীর যেন অচেতন হয়ে কেঁপে উঠল। এতক্ষণ পানিতে ভিজে থাকা লিয়ার দেহ শীতের তীব্রতায় আরও নড়ে পড়ে হয়ে গেল। লিয়া কিছু বলতে চাইল, কণ্ঠ গলায় আটকে রইল, চোখে পানি জমে এলো। শীতের আঘাত, হঠাৎ ঘটানো এই আচরণ, সব মিলিয়ে তার মনে এক অদ্ভুত আতঙ্কের ঢেউ উঠল। হৃদয়ের তীব্র গতি দিয়ে ধুকপুক করতে লাগল, আর হাত পা যেন নিজে থেকেই কাজ করছিল না। আরিয়ান চুপচাপ, কোনো বিবেচনা না করে ধীর পায়ে ওয়াশরুমের দিকে ফিরে গেল। লিয়া শীত আর অপ্রত্যাশিত আঘাতের মধ্যে নিজের অবস্থান সামলানোর চেষ্টা করছিল। কয়েক মুহূর্তের মধ্যে মনে হলো সময় স্থির হয়ে গেছে, আর আরিয়ান তাড়াহুড়ো করে রুমে ফিরে এসে দ্রুত ড্রেস পরল। তারপর চুপচাপ, যেন কারো নজর এড়িয়ে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। হৃদয়টা এখনও তীব্র কাঁপুনি করছে, শীতের শকে ভরা আর মনে আর অবিশ্বাসের অদ্ভুত মিশ্রণ। অফিসের লিফটের দরজা ধীরে ধীরে খুলে গেল। বাইরে পা রাখতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের হালকা বাতাস আরিয়ানের মুখে এসে লাগল। চারপাশে দিনের শেষে ক্লান্ত এক নিস্তব্ধতা। কম্পিউটারের কিবোর্ডের টিকটক শব্দ, কারো নরম কাশি, আর মাঝে মাঝে টেলিফোনের রিংটোন। আরিয়ান কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের কেবিনে ঢুকে গেল। তার মুখে আজও সেই নির্লিপ্ত ভাব, যেন পৃথিবীর কিছুই তার ভেতরে ঢুকে না। কিন্তু আজ তার মন অন্য কোথাও। লিয়ার কথা বারবার মনে পড়ছে। সেই বাথরুমে বরফের পানিতে ফেলে রেখে আসা, হাত বেঁধে দেওয়া তার কাঁপা শরীর। আরিয়ানের বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি। সে জানে সে ভুল করেছে, কিন্তু প্রতিশোধের আগুন এখনও নেভেনি। অফিস থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরল, তখন রাত 8:30। দরজা খুলতেই বাড়ির ভেতরের নীরবতা তাকে গ্রাস করল। সে সোজা উপরে উঠে গেল। রুমের দরজা খুলতেই চোখ পড়ল বাথরুমের দিকে।
দরজা বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ নেই। আরিয়ানের হৃদয়টা ধক করে উঠল। সে দৌড়ে গিয়ে দরজা খুলে ফেলল। লিয়া মেঝেতে পড়ে আছে, শরীর নীল হয়ে গেছে, ঠোঁট ফ্যাকাশে, চুল ভিজে মুখে লেগে আছে, হাত এখনও বাঁধা, বরফের পানি তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে। শরীর কাঁপছে না আর, যেন কাঁপার শক্তিটাও ফুরিয়ে গেছে। আরিয়ানের মুখ সাদা হয়ে গেল। সে দৌড়ে গিয়ে লিয়ার কাছে হাঁটু গেড়ে বসল, হাতের বাঁধন খুলে দিল। কাঁপা হাতে লিয়ার গালে হাত রাখল। ঠান্ডা, খুব ঠান্ডা। লিয়া, লিয়া! তার গলা ভেঙে গেল। কোনো সাড়া নেই। আরিয়ান তাড়াতাড়ি লিয়াকে কোলে তুলে নিল। তার শরীর যেন বরফের টুকরো। সে দ্রুত বেডরুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল, ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে দিল। কিন্তু লিয়ার শরীরের কাঁপুনি থামছে না, ঠোঁট নীল, নিঃশ্বাস খুব দুর্বল। আরিয়ানের হাত কাঁপছে। সে নিজের কপালে হাত রাখল। আমি কি করেছি? সে দৌড়ে নিচে নেমে গেল, কিচেনে গিয়ে গ্যাস জ্বালালো, একটা ছোট পাত্রে তেল ঢালল। তেল গরম হতেই ধোঁয়া উঠল। সে তাড়াতাড়ি তেলটা একটা বাটিতে নিয়ে উপরে ফিরে এলো। লিয়া তখনও নিথর। আরিয়ান তার পাশে বসল, আলতো করে লিয়ার হাতের তালুতে গরম তেল ঢেলে ঘষতে শুরু করল। প্রথমে আঙুলগুলো বরফের মতো ঠান্ডা ছিল। ধীরে ধীরে তার হাতের উষ্ণতা লিয়ার শরীরে প্রবেশ করতে লাগল। সে একবার হাত, একবার পা, প্রতিটা স্পর্শে যেন প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করছিল। প্রায় আধ ঘন্টা ধরে এভাবে চলল। অবশেষে লিয়ার শরীরের কাঁপুনি কমতে শুরু করল। তার ঠোঁটে এক ফোঁটা উষ্ণতার ছোঁয়া ফিরে এলো, চোখের কোণে মৃদু নড়াচড়া। আরিয়ান থেমে গেল, লিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। নরম আলোয় তার মুখটা যেন স্বর্গীয়। সে নিচু স্বরে বলল, আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য আনেছি, কিন্তু তোমার প্রতি আমার এই দুর্বলতা কিভাবে সামলাবো? কথাগুলো বলে সে উঠে ওয়াশরুমে গেল। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখল লিয়া আবার কাঁপছে। এবার জ্বর, প্রচণ্ড জ্বর, কপাল গরম, গাল লালচে, নিঃশ্বাস ভারী। আরিয়ান তাড়াতাড়ি একটা কাপড় পানিতে ভিজিয়ে লিয়ার কপালে রাখল। প্রায় ১ ঘন্টা ধরে সে এভাবে বসে রইল, মাঝে মাঝে কাপড় ভিজিয়ে দিচ্ছে, লিয়ার নিঃশ্বাস শুনছে। হঠাৎ লিয়া বিড়বিড় করে উঠল, ভাইয়া, এই লোকটা আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে নিয়ে যাও, আমি তো কিছু করিনি। আরিয়ানের বুকটা যেন ভারী হয়ে গেল, তার গলায় কিছু একটা আটকে গেল। লিয়ার কাঁপা কণ্ঠ যেন তার বুকের ভেতর ছুরি মেরে যাচ্ছে। সে ধীরে ধীরে লিয়াকে কোলে তুলে নিল, বুকে জড়িয়ে ধরল, কপালে একটা গভীর চুমু দিল। লিয়ার শরীর হালকা কেঁপে উঠল। নিচু স্বরে আরিয়ান বলল, জানো লিয়া, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। যেদিন প্রথম দেখেছিলাম তখন তোমার বয়স মাত্র 10, ছোট্ট সরল একটা মেয়ে। কিন্তু সেদিনই ভেতরে কিছু একটা নড়ে উঠেছিল। আমি বুঝতে পারিনি সেটা কি। হয়তো ভালোবাসা ছিল না, কিন্তু তোমাকে না দেখলে মনে হতো কিছু একটা অপূর্ণ। লিয়া তখনও গভীর ঘুমে। আরিয়ান থামল না। আমার বোনকে আমি বলেছিলাম তোমার কথা। ও হেসে বলেছিল, ভাই তুমি পাগল নাকি? কিন্তু ও খুশিও হয়েছিল, কারণ ও তো তোমার ভাইকে ভালোবাসতো। ও ভেবেছিল হয়তো আমরা এক হয়ে যাব। কিন্তু তারপর সব শেষ হয়ে গেল। আরিয়ানের চোখে জল এসে গেল। আমি ভুল করেছি লিয়া, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, কিন্তু এখন থেকে আমি তোমাকে শুধু ভালোবাসা দিয়ে আগলে রাখব। সে লিয়ার কপালে আর একবার চুমু দিল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রাত গভীর হয়ে এসেছে। রুমে শুধু লিয়ার নরম নিঃশ্বাস আর আরিয়ানের ভারী হৃৎস্পন্দন। আরিয়ান জানে এই ভালোবাসা এখন তার শাস্তি, কারণ সে যাকে কষ্ট দিয়েছে সেই মেয়েটাই এখন তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। শেষে জ্বর কমে গেল। লিয়া চোখ খুলল। চারপাশে নরম আলো, বিছানায় শুয়ে আছে, কপালে ভেজা কাপড়। সে ধীরে ধীরে উঠে বসল। শরীর দুর্বল, কিন্তু মনটা কেমন যেন শান্ত। পাশে আরিয়ান বসে আছে, চোখ লাল, যেন ঘুমায়নি সারা রাত। লিয়া অবাক হয়ে তাকালো। আপনি আমাকে এখানে এনেছেন? আরিয়ান মাথা নাড়ল। হ্যাঁ, তুমি অনেকক্ষণ অজ্ঞান ছিলে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। লিয়ার চোখে জল চিকচিক করল। সে মনে করল বরফের পানি, হাত বাঁধা, ঠান্ডায় কাঁপা। কিন্তু এখন আরিয়ানের চোখে অনুতাপ। সে কিছু বলতে গিয়ে থেমে গেল। আরিয়ান উঠে দাঁড়ালো। তুমি রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। সে চলে গেল। লিয়া একা বসে রইল, মনে হাজার প্রশ্ন। এই মানুষটা কে, যে কষ্ট দেয় আবার যত্ন করে? খাবার নিয়ে ফিরল আরিয়ান। ভাত, ডাল, মাছ সে নিজের হাতে খাওয়াতে লাগল। লিয়া প্রথমে না করল, কিন্তু পরে খেল। আপনি খেয়েছেন? লিয়া জিজ্ঞেস করল। আরিয়ান হাসল। পরে খাবো। খাওয়া শেষে লিয়া বলল,
আমি স্কুলে যাব, পড়তে চাই। আরিয়ান মাথা নাড়ল। ঠিক আছে, কাল থেকে। পরদিন সকাল, আরিয়ান লিয়াকে স্কুলে নিয়ে গেল। ভর্তি হয়ে গেল। লিয়া ক্লাসে ঢুকল। নতুন বন্ধু রুহি। দুজনে হাসি হাসি। কিন্তু বাড়িতে ফিরে সমস্যা। রেহানা সৈয়দ লিয়াকে রান্না করতে বলল। লিয়া পারল না, সবজি পুড়ে গেল। রেহানা রেগে গিয়ে গরম কড়াই চেপে ধরল লিয়ার হাতে। লিয়া চিৎকার করে উঠল, হাত পুড়ে গেল। দুপুরে আরিয়ান ফিরল। লিয়া কাঁদছে, হাতে পোড়া দাগ। আরিয়ানের রাগ ফুটে উঠল। সে মলম লাগালো। লিয়াকে কোলে তুলে বলল, আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। সে মায়ের রুমে গেল। মা, তুমি লিয়ার সাথে এমন করলে কেন? রেহানা হাসল। ও বাচ্চা মেয়ে, ওর জায়গা এখানে না। তুই ডিভোর্স দে, সারা আছে। আরিয়ান গর্জন করে উঠল, কক্ষনো না। লিয়া আমার স্ত্রী, সারা জীবন থাকবে। যদি আবার ওকে ছোঁও, আমি সব শেষ করে দেব। সে চলে গেল। রেহানা স্তব্ধ। রাতে লিয়া ঘুমে দুঃস্বপ্ন দেখল। চিৎকার করে উঠল। আরিয়ান দৌড়ে এলো। লিয়াকে জড়িয়ে ধরল। আমি আছি, ভয় পেও না। লিয়া কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে রেপ করেছেন, আপনার মা আমাকে পোড়ালো, আমি আর পারছি না। আরিয়ানের চোখে জল। আমি ভুল করেছি, ক্ষমা চাই। কাল থেকে তুমি স্কুলে যাবে, আমি বডিগার্ড রাখব। পরদিন স্কুল। লিয়া পড়ছে, রুহি বন্ধু। কিন্তু স্কুল ছুটির পর কালো গাড়ি। দুজন লোক লিয়াকে তুলে নিল। আরিয়ান ফোন পেল। তোমার বউকে বাঁচাতে চাইলে একা আসো। আরিয়ান ছুটল। গোডাউনে গিয়ে দেখল লিয়া বাধা, তুলি ছুরি ধরে দাঁড়িয়ে। আমাকে বিয়ে করো, নয়তো লিয়া মরবে। আরিয়ান হাসল। তুমি ভেবেছ তুমি একা? পুলিশ ঢুকল। তুলির হাতে গুলি, সে পড়ে গেল। আরিয়ান লিয়াকে কোলে তুলে বলল, সব শেষ, এখন থেকে শুধু ভালোবাসা। সন্ধ্যা নেমেছে। বারান্দায় হালকা বাতাস বইছে। শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। রোজি চেয়ারে বসে আকাশের দিকে তাকাচ্ছে। তার চোখে এখন আর ভয় নেই, শুধু একটা শান্তি। নীল পাশে এসে বসল। হাতে দুটো কফির কাপ। একটা রোজির দিকে এগিয়ে দিল। কি ভাবছো এতক্ষণ? নীলের কণ্ঠ নরম। রোজি মুচকি হেসে বলল, ভাবছি আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। নীল অবাক হয়ে তাকালো। কি সুযোগ? রোজি আকাশের দিকে তাকিয়ে বলল, সারা জীবন আমার সাথে থাকার সুযোগ। আমি থাকব আপনার পাশে, সব সময়। নীলের চোখ বড় হয়ে গেল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ধীরে ধীরে রোজির হাত ধরল। তুমি জানো না এই কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি? রোজির চোখে জল চিকচিক করছে। সে বলল, আমি আপনাকে ভালোবাসি না নীল। নীলের মুখে ছায়া নামল, কিন্তু রোজি থামল না। আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আপনি না থাকলে বুকটা খালি খালি লাগে। আপনি যখন কেয়ার করেন, মনে হয় পৃথিবীর সব নিরাপত্তা আমার। আপনি বকলেও ভালো লাগে, আদর করলেও ভালো লাগে। নীলের চোখে আনন্দের ঝিলিক। সে হেসে বলল, তাহলে তো অনেকটা ভালোবাসাই হয়ে গেল। রোজি লজ্জায় মুখ নিচু করল, গাল লাল। নীল ধীরে ধীরে রোজিকে কোলে তুলে নিল। রোজি অবাক হয়ে তাকালো। আমার পিচ্চি বউয়ের এত লজ্জা? নীল দুষ্টুমি করে বলল। রোজি বুকে মুখ গুজে বলল, আপনি সবসময় এমন করেন। নীল হাসল। আরও অনেক দিন এমন করব, সারা জীবন। রাত গভীর হয়ে এলো। রুমে নরম আলো। দুজনে বিছানায়। নীল রোজির কপালে চুমু দিল। আমি জানি আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, কিন্তু এখন থেকে শুধু ভালোবাসা, কোনো কষ্ট আর নয়। রোজি নীলের বুকে মাথা রেখে বলল, আমি সব ভুলে গেছি, এখন শুধু আপনি আর আমি। নীল রোজির চুলে হাত বুলিয়ে দিল। তুমি আমার শান্তি, আমার সব। বাইরে তারা ঝলমল করছে, বাতাসে প্রেমের গন্ধ। দুজনের মাঝে যেন একটা অদৃশ্য বাঁধন, যা আর কখনো ছিঁড়বে না। রোজি ফিসফিস করে বলল, আমি আপনার, সারা জীবন। নীল হাসল, আর আমি তোমার, চিরকাল। সেই রাতে দুজনের চোখে শান্তি, হৃদয়ে ভালোবাসা, আর জীবনে একটা নতুন শুরু, সমাপ্তি।